প্রিয় দর্শক, প্রতি শুক্রবার রাত 10টা আমাদের খেলার আড্ডা। স্বাগত সবাইকে। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। দর্শক, আজকের আলোচনাটা শুরু করার আগে আমরা একটা স্মৃতি মনে করিয়ে দিতে চাই। যখনই দেশে কোনো নৌ দুর্ঘটনার ঘটনা ঘটতো, তখন আমরা একটা জাহাজের কথা বারবার শুনতাম, উদ্ধারকারী জাহাজ হামজা। তার জাহাজটি রওনা দিয়েছে এবং অনেক সময় দেখা যায় সেই জাহাজটি যে সেই উদ্ধার কাজটা সম্পন্ন হয়। বাংলাদেশের ফুটবলে এরকম এক হামজা আসছে, যার সুখবরটা আমরা পেয়েছি গতকালকে, এবং আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল তিনিও কিন্তু এই ব্যাপারে কথা বলেছেন। কিছুক্ষণ আগেই কিন্তু আপনারা সেই খবরটা শুনছিলেন। হামজা চৌধুরী আসছেন, তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিতে খেলছেন এবং বাংলাদেশের এমন একজন ফুটবলার যিনি কিনা ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ পর্যায়ে খেলেছেন, যেটি কিনা বিশ্বের যে শীর্ষ লিগগুলো রয়েছে সেই লিগগুলোর একটি ধরা হয়। সেই হামজা চৌধুরী আসছেন, তার যত আনুষ্ঠানিকতা আছে সব সম্পন্ন হয়েছে, ফিফার কাছ থেকে অনুমতি পেয়েছে। তো এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আজকের ডিবিসি নিউজের খেলার আড্ডায়। এবং আমাদের সাথে আজকে এই বিষয়ে আলাপ করার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্য এবং আন্ডার 15 যে ফুটবল চ্যাম্পিয়নশিপ আছে সেই কমিটির চেয়ারম্যান মিস্টার মঞ্জুরুল করিম মঞ্জু, এবং একই সাথে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা এবং এখন তিনি কোচের কাজে বেশি সময় ব্যয় করছেন জনপ্রিয় কোচ জুলফিকার মাহমুদ মিন্টু। আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা শুধু হামজা চৌধুরী নই, আমরা আজকে কথা বলবো বাংলাদেশের ফুটবলের পাইপলাইন নিয়ে। আমরা যদি জাতীয় দলের কথা বলি, সেখানে যেই পাইপলাইনটা আছে সেই পাইপলাইনের বিষয়টাও চলে আসে। খুব শীঘ্রই আন্ডার 15 চ্যাম্পিয়নশিপ আয়োজিত হতে যাচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই পাইপলাইন নিয়ে কতটা সিরিয়াস, এটা নিয়ে আমরা জানবো। এছাড়া আমাদের দেশে যেই প্রিমিয়ার লিগ চলছে, পেশাদার ফুটবল চলছে, তারই হাল হকিকত জানার চেষ্টা করবো আজকের শোতে। আমরা শুরুতেই একটু চলে যেতে চাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মিস্টার মঞ্জুরুল করিম মঞ্জুর কাছে। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে আরেকবার জানাই। প্রথমেই আমি একটু জানতে চাচ্ছিলাম যে হামজা চৌধুরীর যেই ঘোষণাটা এলো, এর জন্য কিন্তু সারা দেশের যারা ফুটবল সমর্থকরা ছিলেন তারা অপেক্ষায় ছিলেন দীর্ঘদিনের। অবশ্যই একজন টপ ক্লাস ফুটবলার, তা নাহলে এই লেভেলে খেলার কথা না। এবং কতটা কাঠখড় পোহাতে হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। ধন্যবাদ আপনাকে। এই হামজাকে আনার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন দীর্ঘদিন থেকে কাজ করতেছে। আমাদের নবনির্বাচিত প্রেসিডেন্ট হওয়ার পরেও উনিও এটা নিয়ে কাজ করেছেন। তো আমরা অতি সত্বর আমরা হামজাকে আমরা পেতে যাচ্ছি। গতকালকে থেকে আপনারা সারা দেশবাসী এটা জানতে পেরে খুবই উল্লাস করতেছে যে হামজার মতো একজন প্লেয়ার, যে ইংল্যান্ডে সে ব্রড অ্যান্ড বর্ড আপ, সে বাংলাদেশি বংশোদ্ভূত। তো ও যে পজিশনে খেলে আমি বলবো অ্যাটাকিং মিডফিল্ড এবং রাইট ব্যাক। তো ওর সম্বন্ধে সমালোচনা করার বা ওর সম্বন্ধে কথা বলার সাহস কিন্তু আমার নাই, বিকজ সে এত মানের প্লেয়ার, আমরা ওকে পেতে যাচ্ছি। আমি বলবো যে এটা আমাদের বাংলাদেশের খেলোয়াড়দের অনেক উদ্বুদ্ধ করবে এবং প্লেয়াররা আরও এনকারেজ হবে। আমাদের আজকে প্রেসিডেন্ট অলরেডি একটা কনফারেন্স করেছেন উনি, যেটা আজকে সারাদিন টিভিতে আসতেছে। তো উনি বলেছেন যে আরও বিদেশি প্লেয়ার যারা বিদেশে আছে বাংলাদেশি বংশ, ওদেরকে খুঁজে বের করা হবে সেরকম হামজার মতে। তা আমি মনে করি যে হামজা যে লাইনে খেলে আমার সাথে মিন্টু ভাই মনে হয় এক হবে, সেখান থেকে উনি যে বলগুলি উনি সার্ভিস দেবেন, আমাদের স্ট্রাইকিং লাইনে যদি ভালো একটা বিদেশি প্লেয়ার পাওয়া যায়, আমি মনে করি যে আমাদের টিম ইনশাল্লাহ আরও ভালো পজিশনে যাবে। আরও ভালো প্লেয়ার খুঁজে থাকতে হবে। অবশ্যই। জুলফিকার মাহমুদ মিন্টু, এত বছর ধরে কোচের দায়িত্বে আছেন, এই বিদেশি বংশোদ্ভূত ফুটবলার নিয়ে আসলে অনেক কথাই শুনতে হয়, অনেক প্রশ্নের জবাব দিতে হয় আপনাকে, মানে মাঠের বাইরে শুধু নয়, বিভিন্ন চ্যানেলে আপনাকে জবাবটা দিতে হয়। হামজা দেওয়ান চৌধুরী, এর আগে জামাল ভুঁইয়া খেলেছেন, তারেক কাজীও খেলেছেন, মানে সবাই হামজা দেওয়ান চৌধুরীকে নিয়ে কেন এতটা হাইপড আপ, আপনার কি মনে হয়? না, এটার জন্য তো কারণটা হচ্ছে যে যদি মানে আপনি প্লেয়ার প্রোফাইল দেখেন, তাহলে হামজা যে প্রোফাইলের প্লেয়ার, অ্যাকচুয়ালি জামাল কিংবা তারেক কাজী সেই প্রোফাইলের প্লেয়ার না। বাট জামাল এবং তারেক ভুঁইয়া দে অলসো ডিড এ গ্রেট জব ফর দ্য কান্ট্রি। আমরা যদি গত কয়েক বছর ধরে দেখি, দেশকে সার্ভ করে যাচ্ছে। সো হামজার মতো অ্যাকচুয়ালি এই লেভেলের প্লেয়ার, ও কিন্তু ইংল্যান্ড ইয়ুথ লেভেল টিমগুলোতে কিন্তু ন্যাশনাল টিমে সে মানে পার্টিসিপেট করেছে, এবং সে কিন্তু ওয়েট করছিল যে কখনো তো ইংল্যান্ড ন্যাশনাল টিমে সে একটা কল আপ পাবে, কিন্তু সেটা হচ্ছিল না।
যার ফলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দীর্ঘদিনের অ্যাকচুয়ালি এটা একটা প্রক্রিয়ার পরিসমাপ্তি বলবো আমি। নট অনলি দ্যাট দ্য ফুটবল ফেডারেশন, ইভেনচুয়ালি দ্য ফ্যান্স, তারাও কিন্তু এগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছিল, এবং যার ফলে কিন্তু ফেডারেশন একটা ইনিশিয়েটিভ নেয়, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাকচুয়ালি তার ছাড়পত্রটা, ফাইনাল ছাড়পত্রটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন পেল, এবং যার ফলে তার খেলার ব্যাপারে এখন আর কোনো রকম সমস্যা নেই। এখানে একটা জিনিস হচ্ছে যে ডেফিনেটলি যদি আমরা ফ্রান্সের দিকে তাকাই, যে ফ্রান্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ফ্রান্সেও কিন্তু এই ধরনের অভিবাসী প্লেয়ারের সংখ্যা কিন্তু অনেক বেশি, কিন্তু এর পাশাপাশি কিন্তু ফ্রান্স তার পাইপলাইনে যে প্লেয়ারগুলো প্রডিউস করে তাদের যে আপনার স্ট্রাকচার, মানে আপনার আমি বলবো যে ক্লাবের যে স্ট্রাকচার অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট পাথওয়ে, সেটা কিন্তু ক্লাবগুলো থেকেই হয় বেসিক্যালি। ইয়েস, মানে ডেফিনেটলি ফেডারেশনের একটা রেসপন্সিবিলিটি থাকে, তাদের নিজেদের অধীনেও কিন্তু একাডেমি থাকে প্লেয়ার প্রডিউস করার ক্ষেত্রে, কিন্তু মেইন কি রোলটা প্লে করে অ্যাকচুয়ালি হচ্ছে ক্লাবগুলো। সো আমাদের এখানে হচ্ছে যে ডেফিনেটলি হামজা, যেটা একটু আগে আপনি আলোচনায় বলছিলেন, হামজা কিন্তু আপনি যদি আমি বলি যে এখন তাদের কোচ হচ্ছে নিস্টল রয়, রুথ ভান নিস্টল রয়, ফরমার ম্যানচেস্টার ইউনাইটেডের মানে লেজেন্ডারি প্লেয়ার, ফরমার ডাচ গ্রেট বলা যায় এখন। ইভেনচুয়ালি এর আগে ছিল আপনার ব্রেন্ডন রজার্স, ওনাদের মতো কোচের সঙ্গে কাজ করেছে। সো ওইখানকার যে ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাসিলিটিস, ট্রেনিং ফ্যাসিলিটিস বলেন, ইভেনচুয়ালি মেডিকেল ফ্যাসিলিটিস বলেন, এগুলি কিন্তু আমাদের এখানে কিন্তু একেবারেই মানে অপ্রতুল। সো এগুলি কিন্তু সে জানেই, সে জেনে বুঝেই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে খেলতে এসেছে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে ফুটবল ইজ অল অ্যাবাউট এ টিম গেম রাদার দ্যান এ ইন্ডিভিজুয়াল গেম। ইয়েস, ডেফিনেটলি সামটাইমস ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স কিন্তু আপনার খেলাকে প্রভাবিত করে, এবং হামজার ইনক্লুশনে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের দলের ওয়েটটা কিন্তু অ্যাকচুয়ালি বাড়বে, কিন্তু হামজা একা কিছু করতে পারবে না। এবং আরেকটা যেটা হচ্ছে, আমাদের এখানে যখন আমরা আমাদের ন্যাশনাল টিমের ক্যাম্প অ্যারেঞ্জ করি, দেখা যায় কখন আমরা আমাদের লিগটাকে বন্ধ রাখি একটা লম্বা সময়ের জন্য, একসাথে টিমটার ট্রেনিংয়ের জন্য, কম্বিনেশনের জন্য, কিন্তু যেহেতু হামজা আসবে ডেফিনেটলি তারা কিন্তু লেস্টার সিটি ফিফার রুলস অ্যান্ড রেগুলেশন আপনাকে ফলো করে কিন্তু 72 ঘন্টা আগে প্লেয়ার দিবে আপনাকে অবশ্যই, এবং ওই 72 ঘন্টা আগে এসে অ্যাকচুয়ালি টিমের সঙ্গে, টিমের গেম প্ল্যান এবং স্ট্র্যাটেজি এগুলোর সঙ্গে কোপ করা তার জন্য খুব সহজ। কেন সহজ? কারণ সে হচ্ছে ওয়েল এডুকেটেড অ্যান্ড ওয়েল ইকুইপড প্লেয়ার। কিন্তু সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে আমাদের লোকাল প্লেয়ার, তাদের সঙ্গে অ্যাকচুয়ালি যত দ্রুত সে নিজেকে মোল্ড করে নিতে পারবে, সেটা হবে আমাদের দলের জন্য অ্যাকচুয়ালি সবচেয়ে বড় পজিটিভ। অবশ্যই। মঞ্জুর কাছে জানতে চাই, আপনি মোহামেডানের সাথে যুক্ত, বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আসার আগে মোহামেডানের মানুষ বলতে গেলে আপনি, একটা ব্যাপার সেটা হচ্ছে যে মোহামেডানের একজন ফুটবলার সোলেমান দিয়েবাতে, তার নিউট্রালাইজেশনের ব্যাপারে একটা কথা হচ্ছে, তিনি বংশোদ্ভূত নন যদিও বাংলাদেশি, কিন্তু তিনি যেহেতু এত বছর ধরে খেলছেন, সেই ক্রাইটেরিয়া তিনি ফুলফিল করেছেন, সেটাও হয়তো বা চিন্তা করা হচ্ছে। এই যারা বিদেশি যারা খেলছেন তাদেরকে নিউট্রালাইজ করলে, এখন যেহেতু আপনি ফেডারেশনে এসেছেন, আপনার কি মনে হয়, আগে হয়তো বা মোহামেডানের লোক ছিলেন তখন হয়তো বা চিন্তা একরকম ছিল, কি মনে হয় যে এই যে যারা বিদেশি ফুটবলার আছেন তাদেরকে নিউট্রালাইজ করে জাতীয় দলে খেলানোটা কতটুকু গুড আইডিয়া হবে? হ্যাঁ, আমি আপনাকে এই ব্যাপারে বলি যে বাংলাদেশের সব যারা দিয়াবাতের খেলা দেখেছে, দিয়াবাতে আজকেও কিন্তু গোল পেয়েছে পুলিশের এগেনস্টে, প্রতি ম্যাচেই কিন্তু সে গোল পেয়ে যাচ্ছে। আমাদের মোহামেডানে কিন্তু গত 4 বছর থেকে সে একটানা খেলতেছে এবং সে হাইস্ট গোলদাতা অথবা সেকেন্ড হাইস্ট গোলদাতা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আমি বলবো যে এটা যে আমাদের দেশের যে নিয়মটা আছে, হ্যাঁ, আমরা দিয়াবাতাকে পাবো না, এটা আমি ফেডারেশনে গিয়ে এবং এর আগেও অনুধাবন করতে পেরেছি। বিকজ প্রথমত হচ্ছে সে ম্যারিড, আর বাংলাদেশে যদি খেলতে হয়, হ্যাঁ, তাকে কিন্তু এখানে প্রথমত তাকে কিন্তু বিবাহ করতে হবে এবং ওই সূত্রে ধরে তাকে নাগরিকত্ব গ্রহণ করতে হবে। তো বিদেশি প্লেয়ার আমরা আনতে পারবো, যেটা কিংসলে করেছে। কিংসলে কি করেছে? এখানে বিয়ে করেছে, সন্তান, পরিবার সব এখানে, পরিবার এখানেই। তো আমি ওই দিক থেকে আমি কোনো চান্স দেখি না যে দিয়াবাতে এবং আরও যারা আছে বাংলাদেশ টিমে খেলার আমি কোনো সুযোগ দেখি না। ফুটবল ফেডারেশনের কর্মকর্তা হিসেবে আপনি কি মনে করেন, ইজ ইট আ গুড আইডিয়া যে আমি যারা বিদেশি আছে তাদেরকে আমরা খেলাতেই পারি, কিন্তু আমাদের এখন আপনি কিন্তু পাইপলাইনে একটা টুর্নামেন্টের সাথে এখন যুক্ত হয়ে গিয়েছেন, নাকি ওই পাইপলাইনটা ইউজ করে আসলে ওইখান থেকে বেটার প্লেয়ার বের করা উচিত, কোনটা আমাদের করা উচিত? আসলে সত্যি কথা যে আপনাকে সারা ওয়ার্ল্ডে যেটা হয় ক্লাবগুলিতে, ওদের কিন্তু বয়সভিত্তিক টিম আছে, কিন্তু আমাদের বাংলাদেশের প্র্যাকটিসটা হচ্ছে যে না, ফেডারেশনেই করতে হবে। হ্যাঁ, তো ফেডারেশন উদ্যোগ নিয়েছে, আমি বর্তমান ফেডারেশনকে সাধুবাদ জানাই। তাছাড়া আপনাকে আমি বলি, আমরা যে আন্ডার 15 যে লিগ
আন্ডার 15 এর ব্যাপারটা আমরা পরে জানবো, আমরা মানে পরের পার্টে জানবো। শুধু জানতে চাচ্ছিলাম এই বিদেশিদেরকে যে আমরা নিয়ে আসছি, এর আগেও কিন্তু ইসমাইল বাঙ্গুরা সহ আরো বেশ কিছু ফুটবলারকে আমরা চেষ্টা করেছি। ইজ ইট আ গুড আইডিয়া? এটা আইডিয়া গুড, বাট ইমপ্লিমেন্ট করা একটু টাফ। অবশ্যই অনেক আমি ক্রাইটেরিয়া। এখানে শুধু একটা জিনিস একটু জাস্ট খালি আমি অ্যাড করতে চাচ্ছি মঞ্জু ভাইয়ের সঙ্গে, সেটা হচ্ছে যে ডেফিনেটলি এটা গুড আইডিয়া। বাইরে কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে, অবশ্যই আপনাকে কিন্তু সেগুলি খোঁজ করতে হবে এবং তাদেরকে কিভাবে খুব সহজেই আপনি এখানে আনতে পারেন সেই ব্যবস্থাটা কিন্তু আপনাকে নিতে হবে। এবং হামজা আসার কারণে যেটা হবে, অন্যান্য জায়গাতে যে সমস্ত আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়াররা রয়েছে তারাও কিন্তু উৎসাহিত হবে আসার ব্যাপারে। কারণ হামজা যে লেভেলের, যেই অবস্থান তার, আপনি ইংলিশ প্রিমিয়ার লিগ বলা যায় পৃথিবীর লিগগুলোর মধ্যে নাম্বার 1 লিগ। সো ওইখান থেকে সে বাংলাদেশ টিমে খেলতে আসছে, ইটস নট এ ম্যাটার অফ জোক। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমি বলবো রিসেন্টলি মানে আন্ডার 17 টিমে একটা প্লেয়ার ছিল আরহাম, অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত। এই প্লেয়ারটাকে কিন্তু আমি ইন্ট্রোডিউস করেছিলাম টিটু ভাইকে, সাইফুল বারি টিটু, টেকনিক্যাল ডিরেক্টর। আমি যে কোনো একটা চ্যানেলে ওর প্রোফাইল এবং ভিডিও ফুটেজগুলো পেয়েছিলাম। সো আমি ফেডারেশনকে কিন্তু অ্যাপ্রোচ করেছিলাম, যদিও ওই সময় কিছু প্রতিকূলতার কারণে ফেডারেশন প্রথমে কিন্তু দ্বিধাগ্রস্ত ছিল অ্যাকচুয়ালি। তারপরে কিন্তু আরহামের বাবা অস্ট্রেলিয়া থেকে সরাসরি যোগাযোগ করে ফুটবল ফেডারেশনের সঙ্গে এবং নিজের টিকিটের পয়সা, ছেলের রিটার্ন টিকিট সে নিজে অ্যারেঞ্জ করেছে, এখানে পাসপোর্ট তৈরি করেছে মানে বাংলাদেশে। তার ওইরকম একটা মানে ক্যাপাসিটি ছিল বাংলাদেশে। সো এই ধরনের কিছু কিছু জিনিস আছে যে এই উদ্যোগগুলো আপনাকে নিতে হবে। পাশাপাশি যেটা আপনাকে নিজেকে নিজের প্লেয়ার প্রডিউস করতে হবে, ওয়েল এডুকেটেড প্লেয়ার, এবং বাইরে যে সমস্ত বাংলাদেশি বংশোদ্ভূত আরও প্লেয়ার রয়েছে সেগুলো আপনাকে হান্ট করতে হবে এবং তাদেরকে খেলানোর ব্যাপারে যে ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সেগুলো আপনাকে নিতে হবে। দেন আলটিমেটলি এগুলো হচ্ছে একটা হোলিস্টিক ওয়ার্ক। ওকে, সো আলটিমেটলি দেন যখন আপনি নিজেও প্লেয়ার তৈরি করতে পারছেন, আপনার ওইরকম পাইপলাইন রয়েছে এবং গ্রাসরুট থেকে অ্যাকচুয়ালি প্রফেশনাল লেভেল পর্যন্ত আপনি প্লেয়ারকে ট্রান্সফর্ম করতে পারছেন এবং পাশাপাশি বাইরের খেলোয়াড়গুলোকে ইনক্লুড করতে পারছেন, তখনই গিয়ে আপনি একটা সুদূর প্রসারী রেজাল্ট আপনি পাবেন। কিন্তু সেটা উইদিন 1 ইয়ার 2 ইয়ার্সের মধ্যে। আপনি একটা কথা বলছিলেন যে বাংলাদেশের বাইরে অনেক বংশোদ্ভূত ফুটবলার রয়েছে। আমরা অনেক সময় কিন্তু শুনি শামিদ সোম আছেন, তিনি কানাডিয়ান একটা ক্লাবে খেলছেন এবং আমেরিকান ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলেছেন। এছাড়া আমরা জিদান মিয়ার নাম অনেক সময় শুনি। এরকম অনেক ফুটবলার আছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটা কমিউনিকেশন গ্যাপ থাকে। যেমন শামিদ সোমের খেলার ব্যাপারটা আমরা জানি, অনেক সময় দেখা যায় অনেক প্লেয়ারের নাম আসে, বলা হয় যে না খুব ভালো লেভেলে খেলছে, কিন্তু যখন এভিডেন্স চাওয়া হয়, ভিডিও চাওয়া হয়, তখন ওইভাবে তখন কি আসলে একটুখানি একটা এই জিনিসগুলো আপনাকে অ্যাকচুয়ালি স্কাউটিং এর যে ব্যাপারটা বলছিলাম ডিল করতে হবে এগুলি। কারণ আপনি খেলছে প্লেয়ারকে দেখবেন, ভিডিও ফুটেজ, তার ট্যালেন্ট দেখবেন, তার স্কিল কোয়ালিটিগুলো দেখবেন। ডেফিনেটলি আপনি যখন এই পদক্ষেপগুলো নেবেন তখনই কিন্তু আপনি একটা ভালো ন্যাশনাল টিম তৈরি করতে পারবেন। এবং পাশাপাশি যদি আপনার অবকাঠামো আপনি ডেভেলপ না করেন, আমাদের এখানে ডেভেলপমেন্টের যে ল্যাকিংসগুলো সেটা হচ্ছে যে আমাদের নাম্বার 1 হচ্ছে ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার। অবকাঠামো বলতে আমাদের কিছুই নেই। যদি আমি বলি টু বি অনেস্টলি, অ্যাকসেপ্ট দ্য বসুন্ধরা কিংস, দে হ্যাভ এভরিথিং, দে ক্যান ডু ইট, কিন্তু আমাদের এগুলি করা প্রয়োজন রয়েছে। আরেকটা জিনিস হচ্ছে যে মানে আপনার ইনসাফিসিয়েন্ট টেকনিক্যাল এক্সপার্টাইজ। কারণ গ্রাসরুট লেভেলটা এমন একটা লেভেল, আর্সেন ওয়েঙ্গার একটা কথা বলেছিলেন যে 6 থেকে 12 বছর বয়স পর্যন্ত এটা হচ্ছে গোল্ডেন টাইম লার্নিংয়ের। এখানে একজন খারাপ কোচ পাওয়ার চেয়ে কোচ না পাওয়াও বেটার। কেন বেটার? কারণ আপনি ভুল জিনিস শিখবেন। ভুল জিনিস শিখলে এটা যখন আপনার অটোনোমাস লেভেলে যাবে, আপনি আর এটা থেকে বেরোতে পারবেন, এটাকে আপনি রিমুভ করতে পারবেন। সো আমাদের এখানে টেকনিক্যাল এক্সপার্টাইজ এবং হচ্ছে যে কোচ এডুকেশনটা, এটা হ্যাঁ হচ্ছে কোচ এডুকেশন, কিন্তু কথা হচ্ছে যে 12 দিন কিংবা 14 দিনের একটা কোর্সে আপনি সব কিছু শিখতে পারবেন না। আপনাকে পড়তে হবে অ্যাকচুয়ালি, এবং আপনাকে পড়তে হবে, আপনাকে নিজে আগে বুঝতে হবে, দেন ইউ ক্যান ট্রান্সফার ইট টু দ্য প্লেয়ার্স। প্লেয়ারকে আপনি সেটা ট্রান্সফার করতে পারবেন। সো এই জায়গাগুলোতে আমাদের যত বেশি আমরা ইমপ্রুভ করতে পারবো, আমি মনে করি যে আমাদের শর্ট টার্ম এবং লং টার্ম একটা প্ল্যান করা দরকার। কারণ আমরা ওভারনাইট সব কিছু চাই, আসলে কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব না। অবশ্যই আমরা একটা বিরতি নিতে হচ্ছে। আমরা কথা বলছিলাম হামজা দেওয়ান চৌধুরীকে নিয়ে, আরও কথা বলতে হবে, সাথে আমাদের পাইপলাইন নিয়েও কথা বলতে হবে। একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি নিউজের খেলার আড্ডায়। আমরা কথা বলছিলাম হামজা দেওয়ান চৌধুরীকে নিয়ে। হামজা দেওয়ান চৌধুরী তিনি বাংলাদেশের উদ্ধারকারী জাহাজ হয়ে আসছেন। জাতীয় ফুটবল দলের জন্য কতটুকু তিনি অবদান রাখবেন সেটা নিয়ে প্রশ্ন তো থাকবে। আমরা একটু চলে যেতে চাই বাংলাদেশের যে পাইপলাইনটা রয়েছে সেটা নিয়ে কথা বলতে চাই। মঞ্জুরুল করিম, আপনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে আন্ডার 15 চ্যাম্পিয়নশিপটা তার চেয়ারম্যানের দায়িত্বে আছেন এবং খুব শীঘ্রই আপনারা এই টুর্নামেন্টটা আয়োজন করতে যাচ্ছেন এবং হোপফুলি এটা যে যুব উৎসবটা হবে সেই যুব উৎসবেরও একটা পার্ট হবে এটা, যেটি বাংলাদেশ সরকার তারা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে।
আসলে এই টুর্নামেন্টটা নিয়ে আমাদেরকে যদি একটু সংক্ষেপে একটু ধারণা দিতেন। ধন্যবাদ আপনাকে। আমি বলি যে আপনি যেটা বললেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার উনি যে ইউথ ফেস্টিভ্যাল করতেছেন তার ভিতরে অনূর্ধ্ব 15 ফুটবল যে লিগ হবে সেটাকে উনি অন্তর্ভুক্ত করেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাকে সেই ফুটবল টুর্নামেন্ট এই লিগ কমিটির আমাকে চেয়ারম্যান করেছেন। আমি সেই জন্য আমার প্রেসিডেন্টকে আমি ধন্যবাদ জানাই। আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আমার গতকালকে একটা আমার কমিটি যে উপকমিটি আছে সেই উপকমিটির গতকালকে আমি মিটিং করেছি। সেই কমিটিতে আমার মিন্টু ভাইও আছেন, উনি আমাকে যথেষ্ট সহযোগিতা করছেন, আরও অনেকেই আছেন। তো আমরা প্রথমত 2 তারিখে আমরা করব যে সাংবাদিক সম্মেলন করব, ওইখানে রেফারেল ড্র করে ফেলবো। আপনি শুনে আনন্দিত হবেন যে 64টি জেলাই পার্টিসিপেট করেছে। তারপরে সেই সাথে কিন্তু বিকেএসপি আছে 65টা। আমরা 12টা জোন করেছি, সেই জোনে খেলা হবে। সেখান থেকে আমরা চ্যাম্পিয়ন টিমগুলিকে এনে আমরা 10টা টিমকে আমরা দিয়ে আমরা চূড়ান্ত পর্ব করে শেষ করব। কিন্তু এখানে কিন্তু সারা দেশে ফুটবলকে দেওয়ার জন্য আমরা কি করেছি, আমরা ট্রফি উন্মোচনের একটা ডেট রাখবো। আমরা যখন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা পেয়ে যাব আমরা, তখন আমরা এটা আমরা খুব গর্জিয়াসলি আমরা প্রেজেন্টেশন করব যে আমাদের টুর্নামেন্টের ভিউগুলি আমরা তখন আরও জানিয়ে দেব। তবে আমরা একটা স্লোগান দিয়েছি, এটা আমরা করেছি যে তারুণ্যে নেই ভয়, ফুটবল খেলেই করবে জয়। এই স্লোগানটাকে আমরা পুরা গ্রাম অঞ্চলে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ছড়িয়ে দিতে চাই। এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এখন তো আমি যতটুকু জানি লাস্ট মিটিংয়ে যত জেলা ফুটবল অ্যাসোসিয়েশনগুলি ছিল ডিএফএ, সেগুলো কমিটি ভেঙে দেওয়া হয়েছে এবং একটা সময় বেঁধে দেওয়া হয়েছে নির্বাচনের জন্য। সেক্ষেত্রে সব জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আপনাকে সেই সাপোর্টটুকু দিচ্ছে কিনা লজিস্টিকের দিকে? হ্যাঁ, আমি তাদের কথা হচ্ছে যে আমাদের টিম মানে এটা কি অ্যাডহক কমিটির থ্রুতে? হ্যাঁ, যে অ্যাডহক কমিটি তো এখনো হয় নাই, সামনে হবে অলরেডি। তখন আপনি জানেন যে ডিস্ট্রিক্টের জেলা প্রশাসক ওনারা কিন্তু ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা। তো বিভিন্ন জেলার জেলা প্রশাসকদের সাথে আমি কথা বলেছি, ওনারা খুবই আনন্দিত এবং ওনারা এটাকে লুফে নিয়েছেন। এই কারণেই যে এটা কিন্তু ইট ইজ পার্ট অফ গভর্নমেন্ট। হ্যাঁ, যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা এটাকে ইউথ ফেস্টিভ্যালে নিয়েছেন, তাহলে সরকারিভাবে ওনারা এটাকে দায়িত্ব নিয়েই ওই লোকাল কোচদেরকে দিয়ে এবং প্লেয়ারদেরকে দিয়ে ওরা কিন্তু প্লেয়ার বাছাই করতেছে। আমি আপনাকে এটাও কালকে মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে, যেহেতু আমি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, মিন্টু ভাই আমাদের কমিটিতে আছেন। তো আমরা 24 থেকে 30 তারিখের ভিতরে আমরা জোন করে দিয়েছি। আমাদের জানেন যে ফুটবল ফেডারেশনের অগণিত কোচ আছে, তাদেরকে খুব হার্ড ইনস্ট্রাকশন দিয়েছি আমরা যে আপনারা যদি বয়সের ক্ষেত্রে কোনো রকম অনিয়ম করেন, সেটা কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি বলেছেন, বয়সের ব্যাপারটা। এটা আমরা সবাই দেখে থাকি ঢাকার বাইরের ফুটবলে। জুলফিকার মাহমুদ মিন্টু, আপনি এই কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন, আপনি সবসময় একটা কথা বলে থাকেন যে যেই প্লেয়ারের যা বয়স তাকে সেই লেভেলে এক্স্যাক্ট সেই লেভেলটাই বিলং করা উচিত, আস্তে আস্তে তাদের উপরে ওঠা উচিত। এখানে বয়স যে নির্ধারণের ব্যাপারটা রয়েছে, বয়স চুরি রোধে এটা সব জায়গায় হয়ে থাকে অনেকটা মানে কি বলে, এইটা হিডেন ট্রুথের মতো। এই জিনিসটাকে রোধ করার জন্য কি করবেন আপনারা এখন? এখানে একটা জিনিস হচ্ছে যেটা মানে খুব সিগনিফিকেন্ট, সেটা হচ্ছে যে আমাদের এখানে অ্যাকচুয়ালি আমরা এটাকে নির্ধারণ করি কীভাবে। আপনি যদি একজাক্ট বয়সটা ফাইন্ড আউট করতে চান তাহলে আপনাকে কিন্তু এমআরআই করতে হবে। ইটস ভেরি ডিফিকাল্ট। 64টা জেলাতে এতগুলো প্লেয়ারকে এমআরআই করা ইটস নট পসিবল সামটাইমস। ইভেনচুয়ালি আপনি একটা কাজ যেটা আমাদের এখানে হয়, আমরা জন্ম নিবন্ধনটাকে প্রায়োরিটি দিই, কিন্তু এটাও কিছু কিছু ক্ষেত্রে হয়েছে অতীত অভিজ্ঞতা বলে যে আপনার জন্ম নিবন্ধন দিয়ে আমি খেলে ফেলছি, কারণ জন্ম নিবন্ধনে তো ছবি থাকে না, সো আপনাকে আইডেন্টিফাই বা রিকগনাইজ করার কোনো সুযোগ থাকে না। এখানে এই যে অনিয়মগুলো হয়, এটাতে আমাদের এর কনসিকুয়েন্সগুলো কী হয়, আমি টু বি অনেস্টলি ফ্র্যাঙ্কলি আই স্পিক, যে আমরা যখন আমাদের ইয়ুথ টিমগুলো করি আন্ডার 16 কিংবা 19 বা 20, আমরা এখানে কিন্তু ওভারেজের প্লেয়ারকে খেলাই এবং আমাদের
ম্যাক্সিমাম খেলোয়াড়গুলো আসে কিন্তু বিকেএসপি থেকে, অবশ্যই, এবং বিকেএসপিতে কিন্তু এই জিনিসটা স্ট্রিক্টলি হ্যান্ডেল করতে হবে। কারণ বিকেএসপিতে আমরা দেখি যে 5 বছর 6 বছরের গ্যাপ দিয়ে কিন্তু যে 6-7-এ ভর্তি হয়, ইফ আই এম নট রং। ইয়েস, তাহলে দেখা যাচ্ছে কি আমরা একটা প্লেয়ারের মানে অনেক সময় কিন্তু অভিভাবকরাই এটার সঙ্গে ইনভলভ, ভর্তি করার জন্য তারাই এক্স্যাক্টলি। এখন কথা হচ্ছে আপনার অনেস্টি, যেমন কালকের মিটিংয়ে এটাও আলোচনা হয়েছিল যে অনেস্টি, লোকালি যারা অর্গানাইজার ডিস্ট্রিক্টে তাদেরকে সৎ হইতে হবে, এবং প্লেয়ারদের বাবা মা তাদেরকেও বলতে হবে বা প্লেয়ারকেও বলতে হবে যে এটা যদি একটা ইউনিক মানে ইয়ার ভিতরে আনা যায়, সিস্টেমের ভিতরে আনা যায়, যে তুমি যদি এখানে কোনো রকম ভুল ইনফরমেশন দাও, ভবিষ্যতে ন্যাশনাল টিমে, ইয়ুথ ন্যাশনাল টিমে বা সিনিয়র ন্যাশনাল টিমে এটা কিন্তু তোমার জন্য সমস্যা হবে। তাহলে হয়তো এটাকে কিছুটা রোধ করা যাবে, কিন্তু পুরোপুরি রোধ করা কোনোভাবেই সম্ভব না। কিন্তু তারপরেও যতটুকু এটাকে মিনিমাইজ করা যায়, কারণ আমরা যখন এজ গ্রুপগুলোতে ভালো রেজাল্ট আমরা করি, দেখেন ইন্টারন্যাশনালি সাফে কিংবা এফসিতে, কিন্তু আমরা যখন সিনিয়র লেভেলে যাই তখন কিন্তু আমরা পারি না, কারণ 6 মাস কিংবা 7 মাসের বয়সের ডিফারেন্স, এটা কিন্তু হিউজ ডিফারেন্স। এবং একটা জিনিস আছে যেমন বায়োলজিক্যাল এজ এবং ক্রোনোলজিক্যাল এজ, এই জিনিসগুলো কিন্তু অনেক ডিটেইল সূক্ষ্ম ইম্প্যাক্ট রাখে অ্যাকচুয়ালি। কারণ 6 মাসের ব্যবধান সেটা কিন্তু আপনার মাঠে ফিজিক্যালি ওটার এক ধরনের ইম্প্যাক্ট থাকে। সো আমরা কিন্তু যখন ফাইনাল স্টেজে যাই বা সিনিয়র লেভেলে যাই, ওখানে কিন্তু আমরা তখন আর কম্পিট করতে পারি না, তাদের সঙ্গে পেরে উঠি না। সো আমরা যদি এইখানে কিছুটা রোধ করতে পারি এই বয়সের কারচুপিটা, এবং তারপরে এই টুর্নামেন্টটা হওয়ার পরে এখান থেকে আমাদের আলটিমেটলি আউটকামটা কি, আমরা কি অ্যাচিভ করতে চাচ্ছি, আমরা আউটকামটা নিয়ে মানে আপনার কাছে আসবো, একটু জানতে চাচ্ছিল মঞ্জুরুল করিমের কাছে। এটা এর আগের বিগত ফেডারেশনে যে কমিটি ছিল তারাও করেছে, অনেক সময় দেখা যায় একটু শর্টকাট সাকসেসের আশায় আমি একটা এজ লেভেলে বয়স বাড়িয়ে খেলিয়ে দিলাম, নতুন করে পাসপোর্ট করলাম কিংবা আমি নতুন করে জন্মসনদ করলাম। এই কমিটি কি এরকম কোনো শর্টকাটের খোঁজে আছে কি? সেই জন্যই তো আমরা চলে গেছি আমাদের যে আন্ডার 15 যে টিমটা হবে, হ্যাঁ আন্ডার 15টা কিন্তু সে আমাদের তখন চলে আসবে সাব গেমসে 16-এ, ওরাই আবার চলে যাবে সে 60 জন প্লেয়ার 70 জন প্লেয়ার চলে যাবে আন্ডার 17-এ। এর জন্য প্রথমে আমি বলেছি এটাই হচ্ছে পাইপলাইন। হ্যাঁ, তারপরে আবার আরেকটা বছর আসবে, আবার খেলোয়াড় বাছাই করা হবে, আবার টুর্নামেন্ট হবে, আবার লিগ হবে। হ্যাঁ, তাছাড়া আপনি করতে পারবেন না। আজকে আমি আপনাকে একটা কথা বলি, আপনাদের মনে আছে কিনা 2012, 13, 14 এই 3 বছর আমি 12 বছর এবং 13 বছর ফুটবল প্লেয়ারদেরকে নিয়ে কাজ করেছি, এবং মক সুপার কাপ আমি মালয়েশিয়ায় খেলেছি, তখন চ্যাম্পিয়ন হয়েছি, 3বারের সময় গিয়ে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। তো তৎকালীন সরকার কিন্তু আমাদেরকে সম্বর্ধনা দিয়েছিলেন। আজকে সেই দলের প্লেয়াররা কিন্তু ন্যাশনাল টিমে খেলতেছে। আমি গর্ব করে বলতে পারবো ফাহিম, আরাফাত, মাসুদ ওরা কিন্তু আমার হাতে সৃষ্টি এবং আমার 12 প্লেয়ার। তো সো এটা মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল, আমি 3 বছর কন্টিনিউ করেছি, এবং এটার স্পন্সর ছিল ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর সাহেব। তো সো আমি বলবো যে ফুটবলকে আমি আসার আগে ঢুকার সময় যে কথাটা আপনি বলতেছিলেন আমাকে, যে ফুটবলের যে জিনিসটা লাগবে যে স্পন্সর লাগবে। তো সো আমরা যদি ফুটবলকে যদি ডেভেলপ করতে চাই, তাবিদ আওয়াল সাহেব ওনার যথেষ্ট আন্তরিকতা আছে, সেই সাথে আমাদের দেশের যারা শিল্পপতি আছেন আমাদের স্পন্সর লাগবে। অবশ্যই আমাদের আরেকটা বিরতি নিতে হচ্ছে। আমরা বিরতি থেকে ফিরে এসে মিন্টু ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে এই টুর্নামেন্টের আউটপুটটা আপনাদের দুজনের কাছে জানতে চাইবো। সাথে আরেকজন বিশেষ অতিথি তিনিও আমাদের সাথে যুক্ত হবেন অনলাইনে, তার সাথে কথা বলবো। বিরতি নিয়ে ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার খেলার আড্ডায়। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ, আর আমাদের সাথে স্টুডিওতে আছেন মঞ্জুরুল করিম মঞ্জু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য, এবং একই সাথে আছেন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা এবং কোচ জুলফিকার মাহমুদ মিন্টু। আর আমাদের এই ফুটবল আড্ডায় যোগ হচ্ছেন একজন সাবেক ফুটবলার, কিন্তু তিনি আবার জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, সাবেক প্রধান নির্বাচক, এবং একই সাথে এখন তিনি এনসিএল এর যে কমিটি আছেন সেই কমিটিটার পুরো দায়িত্বে আছেন তিনি। আমাদের সাথে যুক্ত হচ্ছেন মিনহাজুল আবেদিন নান্নু ভাই, আপনাকে স্বাগত। পরিচয়টা আসলে অনেক বড় দিয়ে ফেললাম নাকি? অবশ্যই, এখানে সাথে মঞ্জু ভাই আছে, মিন্টু ভাই আছে, ওদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং ফুটবলকে এরা এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট ভালো কাজ করছে, এবং আমার বিশ্বাস যে এরা ফুটবলকে তাবিদ আওয়ালের নেতৃত্বে যে নতুন কমিটি হয়েছে এরা ফুটবলের জন্য যথেষ্ট ভালো কাজ করবে, এবং আমাদেরকে ফুটবলের সে আগের দিনে আমরা চলে যাব যেখানে আমরা 90s এর ফুটবল, 80s এর ফুটবল যেখানে ছিল। নানু ভাই, আমি সাবেক ফুটবলার হিসেবে আপনার পরিচয়টা শুরু করেছে আমাদের ফুটবল আড্ডায়, একটু যদি বলতেন ফুটবলের সাথে আপনার সম্পর্কটা কিভাবে হলো, মানে কতদিনের সম্পর্ক?
এটা অনেক দিনের, কারণ আমি 80s ফুটবল শুরু করেছি। আমরা প্রথম ব্যাচ ছিলাম যেটা মুক্তিযোদ্ধা প্রিমিয়ার ডিভিশনে যে প্রথম আমরা খেলেছিলাম। ফার্স্ট ম্যাচটা ওয়ান্ডার্সের সাথে ছিল এবং আমি খেলেছিলাম ওই ম্যাচটা। আমার সাথে আমাদের অনেকগুলি জাতীয় দলের খেলোয়াড় ছিল তখনকার। মনে মুন্ডা ছিল, আয়াজ বাবু ছিল, জিয়া বাবু ছিল, শিমুল ছিল, অনেক অনেক ভালো ভালো ইয়াং ফুটবলার তখন আমাদের ওই একই ব্যাচে ছিল। তো যথেষ্ট এনজয় করেছিলাম। বাট একটা জায়গায় গিয়ে আমি থমকে গিয়েছিলাম, এটা হলো গিয়ে যে ফুটবল খেলবো না ক্রিকেট খেলবো। 84 সালে আমি প্রথম জাতীয় ক্রিকেট দলে, আমি ইংল্যান্ড থেকে তখন এসেছিলাম যখন মুক্তিযোদ্ধা ফুটবল খেলতাম। তো তখন জাতীয় দলে ক্রিকেটের কল পেয়েছি। তখন ফ্যামিলির থেকে চাপ দিল যে ক্রিকেটটাই খেলো, যেহেতু জাতীয় দলে প্রথম ডাক পেয়ে গিয়েছি। তো সেই থেকে ফুটবলটাকে আস্তে আস্তে করে বাট আমি 92 পর্যন্ত চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ফুটবলের নিয়মিত খেলে গিয়েছি। আপনাকে আসলে এই যে কারণে এই আলোচনায় সংযুক্ত করা, আমরা হামজা চৌধুরী ইপিএল এ খেলছেন, তিনি বাংলাদেশের ফুটবল আসতে যাচ্ছে, অনেক বড় খবর। একই দিনে আরেকটা বড় খবর এলো, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তারা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে, 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা। কেমন, মানে আপনার ফিলিংসটা একটু জানতে চাচ্ছিলাম। আপনি সাবেক প্রধান নির্বাচক ছিলেন, অধিনায়ক তো ছিলেন, প্রধান নির্বাচক ছিলেন, একটা প্রেশার ছিল। এখন কি মনে হচ্ছে না এই দলটা তো অনেকটা আমার হাতেও তৈরি হয়েছে, না এখন একটু স্বস্তি? না, অবশ্যই এখানে যে যতগুলো খেলোয়াড় খেলছে সব কিন্তু আমরাই কিন্তু গত 4 বছর ধরে এদেরকে কিন্তু নার্সিং করছি। এবং আপনি দেখেন এরা এই 3-0 ওয়েস্ট ইন্ডিজকে হারানোর আগেও কিন্তু এই 7টা নিয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে। ইংল্যান্ডের সাথে কিন্তু আমরা হোম সয়েলে 3-0 টি-20 জিতেছিলাম 2023 সালে। তো সেই হিসাবে মনে করি যে এটা ধারাবাহিকভাবে কিন্তু ভালো খেলছে। বাট একটা জিনিস দেখতে হবে যে টি-20 ফরম্যাটে কিন্তু আমরা যথেষ্ট পিছিয়ে ছিলাম এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে এই জয়, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এই জন্য বলবো যে ওয়েস্ট ইন্ডিজের কিন্তু এখন টেস্ট ক্রিকেটটা দেখেন বা 50 ওভার্সের ওডিআই দেখেন, এখানে কিন্তু ভালো স্ট্যান্ডার্ডের ক্রিকেটে এরা খেলতে পারছে না। কিন্তু টি-20তে এদের সারা পৃথিবীতে ফ্র্যাঞ্চাইজি যে টুর্নামেন্টগুলি হচ্ছে, এদেরকে কিন্তু প্রত্যেকটা খেলোয়াড়, এটা আমি বলবো যে এমন কোনো দল নাই যেখানে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার নাই। তো এই ফরম্যাটটা কিন্তু এটা যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং এই জায়গায় ওয়েস্ট ইন্ডিজের মাঠে গিয়ে কিন্তু 3-0-তে জেতা, এটা কিন্তু একটা বিরাট পাওয়া। এবং এই কন্টিনিউ, এই ভালো প্রসেসটা যদি কন্টিনিউ থাকে, ইনশাল্লাহ আশা করছি সামনে আরো কিছু ভালো দেখার আমরা অপেক্ষায় আছি। নান্দু ভাই, আমরা ওয়েস্ট ইন্ডিজেও আমাদের টি-20-র বেশ ভালো সুখবর পেয়েছি। আবার দেশের মাটিতে যে এনসিএল যে কমিটিটা আপনি দেখভাল করছেন, এই টুর্নামেন্টটার পেছনে আপনার অনেক শ্রম রয়েছে। ঢাকা থেকে সিলেট, সিলেট থেকে ঢাকা বারবার আসা যাওয়া করতে হয়েছে। সেইখানে আমরা একটা টি-20 শোকেস দেখতে পেরেছি। আমরা অনেককে দেখছি খুব ভালো খেলছে, মাহফুজ রাব্বি অনেকেই ভালো খেলছে। এই টুর্নামেন্টটা নিয়ে আপনার কি প্রত্যাশা এবং এখন পর্যন্ত কেমন ফিডব্যাক পেয়েছেন? আপনি দেখেন 14 সালের পর থেকে কিন্তু আমরা আমাদের এনসিএল এ যেটা ডিভিশন পর্যায়ে যে দলগুলি ফার্স্ট ক্লাস খেলে, এদেরকে কিন্তু টি-20 আর কোনো টুর্নামেন্ট আমরা আয়োজন করতে পারিনি। এখানে আরেকটা দেখুন, আমাদের লোকাল প্লেয়ারদের জন্য এই টি-20-র এক্সপেরিয়েন্সটা কিন্তু যথেষ্ট কম আমরা দিয়েছি। কারণ আমাদের এক বিপিএল এ কিন্তু ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, এখানে কিন্তু ফরেন প্লেয়ারের আধিক্য থাকে এবং ইম্পর্টেন্ট প্লেসগুলিতে আপনার কিন্তু বিদেশিরা ডমিনেট করে যায়। এখানে কিন্তু আমাদের ফিডব্যাকটা খুবই কম। তো সেই হিসাবে লোকাল প্লেয়ারদের জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল, যেখানে আমাদের বেস্ট পসিবল 80টা থেকে 90টা ছেলে যাতে এই প্ল্যাটফর্মে থাকে, এখান থেকে যাতে 30টা-35টা ভালো ক্রিকেটার যাতে আমরা টি-20 ফরম্যাটের আমরা আনতে পারি, এদেরকে নার্সিং করে জাতীয় দলের পাইপলাইনে দেওয়া যায়। এই চিন্তা ভাবনা করে কিন্তু এই টুর্নামেন্টের জন্য যথেষ্ট শ্রম দিয়েছি। 4 বছর ধরে চেষ্টা করার পরে কিন্তু এই 2024 সালে আমরা এটা করতে পেরেছি এবং আশা করছি এটা থেকে অনেক কিছু পাওয়া যাবে এবং এটা কন্টিনিউ। আমিও চাচ্ছিলাম যে একটা ভেন্যুতে এই খেলাটা না করতে, যাতে সারা বাংলাদেশে আমাদের যে কটা ভেন্যু আছে, অ্যাটলিস্ট 4টা ভেন্যুতে যদি আমরা যেটা ছড়িয়ে ছিটিয়ে যদি এই ম্যাচটা আরো আয়োজন করতে পারতাম, তাহলে দেখতেন যে এটার আকর্ষণটা আরো বাড়তো। ইয়াং প্লেয়ারদের অনেক কিছু শিকার ছিল, অনেক কিছু ইনভলভমেন্ট আছে, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু আকর্ষণটা বাড়তো। এখান থেকে কিন্তু আরো কিছু পাওয়ার সুযোগ আছে এবং আমি মনে করি যে আগামী বছর থেকে ক্যালেন্ডারের যদি এই ফাঁক ফুতরে যদি আমরা এই ভেন্যুগুলিতে যদি এস্টাবলিশ করতে পারি, ইনশাআল্লাহ বাজেটটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, এটা যদি ইনক্রিজ করতে পারি, তাহলে আমরা কিন্তু আপনি দেখবেন যে এই ফরম্যাটটা আমরা একটা সময় এসে ভালো পর্যায়ে চলে আসবো। অবশ্যই। নান্দু ভাই, আমাদের স্টুডিওতে মঞ্জু ভাই আছেন, মোহামেডানের অফিসিয়াল, এবং তিনি এখন ফুটবল ফেডারেশনে আছেন মিন্টু ভাই। তারা যদি কিছু বলতে চান, বিশেষ করে মঞ্জু ভাই, আপনার মোহামেডানের লোক, মোহামেডানের প্লেয়ার, যদি কিছু বলার থাকে মঞ্জু ভাই। নান্নু ভাই তো আমরা খুবই ভেরি ক্লোজ। সে চিটাগাং থেকে আমরা একসাথে খেলাধুলা করেছি। সে নান্নু ভাই যে প্লেয়ার ছিল সেটা আমি আপনাকে বলছি বলার জন্য। বলেন, নান্নু ভাই কিন্তু আগে ফুটবল প্লেয়ার। আর নান্নু ভাই
প্রাণ হচ্ছে মোহামেডান। উনি মোহামেডানের খেলা হলে উনি কিন্তু উড়ে চলে যান। হ্যাঁ, তো সো উনি একটু আগেও আমাকে বলছিলেন যে নেক্সট খেলায় উনি যাবেন, তা আমি ওনাকে বলবো যে উনি যদি সময় পায়, যে বিকজ হি ইজ টু বিজি, অবশ্যই এই মুহূর্তে উনি প্রচন্ড। মঞ্জু ভাই অবশ্যই যাবো মোহামেডান খেলা। আজকে দুপুরে মোহামেডানের খেলা চলছে, তখন আমার সাথে আমাদের প্রিন্সের সাথে কথা হচ্ছিল খেলার রেজাল্ট নিয়ে। সো সাথে সাথে আমাকে আবার বলছিল যে কিংস 1 গোলে পিছায় আছে, তো পুলিশের সাথে আমরা 2-1 এগিয়ে আছি। তো শুনে খবরটা আমি সবসময় প্রতিটা মিনিটে কিন্তু ফুটবলের খবরটা রাখছি। তারপরে আপনাদের মধ্যে বেস্ট উইশেস থাকবে, আপনার ফুটবলে যথেষ্ট ভালো কাজ করেছেন, মিন্টু ভাই এজ এ কোচ আছেন, এবং আমার মনে হয় যে আপনাদের সম্মিলিতভাবে ফুটবলটা আবার আগের মতো চলে আসবে, আমি এটা বিশ্বাস, এবং আমি দেখারও ইনশাআল্লাহ অপেক্ষায় আছি। অবশ্যই নান্নু ভাই, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এই ব্যস্ততার মাঝেও আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা এনসিএল টি20-র জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। নান্নু ভাই আমাদের সাথে যুক্ত হলেন, ফুটবল নিয়ে অনেক কথা বললেন। পাইপলাইন এনসিএল টি20, যদিও বা একেবারে হায়ার লেভেলের ক্রিকেটাররা খেলছেন, পাইপলাইন নিয়ে সবাই কাজ করছে, যেহেতু নতুন বাংলাদেশে সবাই নতুন করে সব কিছু চিন্তা করছে। আমি একটু জুলফিকার মাহমুদ মিন্টুর কাছে জানতে চাচ্ছিলাম, আমরা এই পাইপলাইনটা নিয়ে বলি, আমরা বড় টুর্নামেন্ট করি, এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন টুর্নামেন্ট হয়েছে, অনেক সময় গণশিক্ষা প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় করে, কিন্তু আউটপুটে দেখা যায় এত প্লেয়ার বের হয়, তাদেরকে অ্যাকোমোডেট করা যায় না, খুব অল্প প্লেয়ারদেরকে আমরা ট্রেনিংয়ে রাখতে পারি। এবারও হয়তো বা 64 জেলা থেকে। এটার একটা জিনিস হচ্ছে যে আপনাকে বাংলাদেশের পার্সপেক্টিভে সোশিও ইকোনমি অবস্থাটা আপনাকে বিবেচনায় রাখতে হবে। এখন ধরেন এই যে টুর্নামেন্টটা হচ্ছে আন্ডার-15-এর, এখান থেকে মানে যেটা গতকালকে মিটিংয়ে আলোচনার যে জিসটা যেটা, সেটা হচ্ছে যে আলটিমেটলি কিছু প্লেয়ারকে হান্ট করা হবে সেখান থেকে। সো হান্টিংয়ের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া অবশ্যই ফলো করবে, সেটা ফুটবল ফেডারেশন এবং টেকনিক্যাল ডিরেক্টর আছেন, ওনারা একটা গাইডলাইন দিবেন যে কী কী জিনিসগুলো দেখে অ্যাকচুয়ালি প্লেয়ারটাকে হান্ট করা হবে, এবং পজিশন স্পেসিফিক অ্যাট্রিবিউটসগুলো যাতে প্লেয়ারের ভিতরে কিছুটা বিদ্যমান থাকে। তারপর হচ্ছে এটাকে আপনি এখন তৈরি করবেন, আপনার একটা কারিকুলাম, ডেভেলপমেন্ট কারিকুলামের মাধ্যমে আপনি প্লেয়ারটাকে তৈরি করবেন। তো আপনি এখন করছেন এটা, যেমন আগামী বছর সে আন্ডার-16 খেলবে, তো হাউ মেনি ডেজ উইল গেট দ্যাট টাইম? একটা আরবান এরিয়া থেকে একটা প্লেয়ার ফুটবলের অনেক জিনিসই সে জানে না অ্যাকচুয়ালি। ফুটবল খেলে ইয়েস, কিন্তু ফুটবলের যে বেসিক কনসেপ্ট অ্যান্ড আইডিয়াস দ্যাট আর ফান্ডামেন্টাল টু প্লে এফেক্টিভ ফুটবল, ফান্ডামেন্টাল, এটার কোনো পরিবর্তন নাই। এটা ব্রাজিলে যেটা, আর্জেন্টিনাতেও সেটা, বাংলাদেশেও সেটা, ফান্ডামেন্টাল। কিন্তু আপনি হয়তো সেটা তৈরি করবেন তখন সেই প্লেয়ারটাকে। তো ওই অল্প সময়টা কি যথেষ্ট আন্ডার-16 ওইভাবে কম্পিট করার জন্য? এগুলি হচ্ছে আরও লং টার্ম প্ল্যান, এটা হচ্ছে একটা শর্ট টার্ম প্ল্যান যে আমরা এইটা করব, দ্যাটস গুড, কিন্তু এটাকে মানে কন্টিনিউ করতে হবে, এটার যাতে একটা কন্টিনিউয়েশন থাকে, যে আফটার দ্যাট আন্ডার-16 অ্যাগেইন উইল কন্টিনিউ, আবার আমরা এটাকে পিছন দিকে না যাই, আমরা এখান থেকে আবার এটাকে আরো কিভাবে অ্যাডভান্স লেভেলের দিকে যাওয়া, একটু কমে যাওয়ার, মানে আন্ডার-15টা আন্ডার-12 অর আন্ডার, এগুলি সারা পৃথিবীতে আপনি ধরে যদি সাউথ ইস্ট এশিয়ান নেশনসও দেখেন, সেখানে কিন্তু অ্যাকচুয়ালি 6 to 12 এটা হচ্ছে গ্রাসরুট লেভেল, দেন হচ্ছে ইউথ ডেভেলপমেন্টের দিকে যায়। সো গ্রাসরুটে যারা কাজ করে তাদেরকে আরো অনেক ফোকাস, কনসাস এবং হচ্ছে যে অনেক পেশেন্স হতে হয় ওই ধরনের কোচদেরকে, কারণ দুই ধরনের কোচ থাকে, একটা হচ্ছে ডেভেলপার কোচ, পারফরমেন্স কোচ। হোজে মরিনো হচ্ছে পারফরমেন্স কোচ, কিন্তু পোর্তোর একাডেমিতে কিংবা ফেনারবাচের একাডেমিতে যারা কাজ করে গ্রাসরুটে, তারা হচ্ছে ডেভেলপার কোচ, গ্রাসরুট ডেভেলপার, ইউথ ডেভেলপার। সো এটাই হচ্ছে আসল জায়গা, ফাউন্ডেশন ফুটবলের। মঞ্জু ভাই, 64টা জেলায় তারা কোচ নিয়ে তারা পুরো জিনিসটা অর্গানাইজ করবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন জেলা থেকে কিন্তু কমপ্লেন আসে যখন এই টুর্নামেন্টগুলো হয়, যে ভালো ফুটবলার বাইরে পড়ে থাকে, অনেকে স্বজনপ্রীতি করে সেই ফুটবলারকে দলে ঢুকিয়ে রাখে, আত্মীয় স্বজনের সন্তানকে অনেক সময় রেখে দেয়। এই জিনিসটা প্রতিরোধে আসলে বাহুফের কাছে সেই রিসোর্সেস আছে কিনা, আর এদেরকে এডুকেট করার জন্য বাহুফের কাছে যথেষ্ট পরিমাণ সেই গ্রাসরুট কোচেসের কালেকশন আছে কিনা? হ্যাঁ, আমাদের আপাতত যে যারা আছেন, আমরা আরও কিছু কোচেস আমরা নিয়োগ দিব ইনশাল্লাহ। আর আপনি যেটা বললেন যে আত্মীয়করণের শব্দটা আপনি বুঝাতে চেয়েছেন, তাই তো? তো আমি আপনাকে একটা সুখবর আজকে এখানে দিয়ে যাই আপনার মাধ্যমে, যে আমরা 64 জেলাকে আমরা কিন্তু পার্টিসিপেট মানে দিচ্ছি, আর জোনাল চ্যাম্পিয়ন যে হবে তাদেরকেও একটা চ্যাম্পিয়ন দিব, ট্রফি তো দিব, সেই সাথে একটা আমাদের চ্যাম্পিয়ন ইয়েও থাকবে। প্লাস যারা চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হবে, রানার্স আপ হবে, আবার চূড়ান্ত পর্বে যারা খেলতে যাবে যে 10টা টিম, তারাও কিন্তু পার্টিসিপেট মানি পাবে, প্লাস তারা একটা বিগ অ্যামাউন্ট তারা পাবে।
তো প্রত্যেকটা জেলা চাবে যে তাদের ভালো প্লেয়ারদেরকে খেলানোর জন্য। তো এখানে ওরা যদি আত্মীয়করণ যদি করে, আপনি যেটা বললেন, তাহলে ওই ডিস্ট্রিক্ট ডিপ্রেভ হবে, হ্যাঁ, তারা ভালো প্লেয়ার পাবে না। তারপরও আমাদের হান্টিং অব্যাহত থাকবে, হ্যাঁ, আমাদের কোচরা তারপরে একাডেমিটার খেলা হবে, যেটা গত বছর হয়েছিল, একাডেমির টুর্নামেন্ট হবে, তারপরে আবার এরপরে আবার কলেজ ভিত্তিক খেলা হবে, হ্যাঁ, খেলা মাঠে থাকবে। আমার সাথে আমি অবাক হয়ে গেছি, রাত্রে 9টা-10টার সময় আমাদের প্রেসিডেন্ট তাবিদ আউয়াল সাহেব, হ্যাঁ, উনি আমার সাথে মিটিং করেছেন। আসলে উনি কখন, একটু আগে আপনিও বলছিলেন যে উনি মিটিংয়ের 2 ঘন্টা আগে উনি অফিসে চলে যায়। তো যেহেতু উনি ইয়াং, এনার্জেটিক, আমার কাছে কেন যেন আমি আশাবাদী যে উনি পারবেন করতে এবং আমাদেরকে সেই কাজে লাগাতে পারবেন। অবশ্যই জুলফিকার মাহমুদ মিন্টু, কোচেস এডুকেশন কতটা গুরুত্বপূর্ণ আমরা একেবারে শুরু থেকে বলি না। ওই যে শুরু করলাম হামজা চৌধুরীকে দিয়ে, তিনি যখন বাংলাদেশে আসবেন যে কোচদেরকে দেখবেন, ওই যে রুট ফন নিস্তেলরয়ের সাথে কাজ করেছেন, ব্র্যান্ডন রজার্সের সাথে কাজ করেছেন, যেই কোচদের সাথে কাজ করবেন যদি মনে করেন যে কোন কোচ এর থেকে তো আমি বেটার পারি, কিংবা এই যে আমি গ্রাসরুটের কথা বলছি যারা এই বাচ্চাদেরকে শিখাবে, সেখানেও কোচেস এডুকেশন কতটা গুরুত্বপূর্ণ। কোচ এডুকেশনের কোনো বিকল্প নেই। এবং কোচ এডুকেশনটা হচ্ছে যে আপনি যখন স্টাডি বন্ধ করবেন, আপনাকে কোচিং বন্ধ করে দিতে হবে। প্রতিদিন আপনাকে আপডেট থাকতে হবে। ইভেনচুয়ালি যেটা বললাম, গ্রাসরুটে যখন আপনি কাজ করবেন, এই খেলোয়াড়দের গ্রাসরুটে 6 to 12 এই বাচ্চাদের কিন্তু কনসেন্ট্রেশন লেভেলটা খুব কম থাকে, মনোসংযোগ খুব সহজেই হারায় ফেলে। সো ওইখানে তার সঙ্গে আপনাকে খুব ক্রিকেট খেলবো না ফুটবল খেলবো, পেশেন্সলি আপনাকে ডিল করতে হবে, ধৈর্যের সঙ্গে। এবং টেকনিক্যাল এক্সপার্টাইজের কথা যেটা বললাম, কারণ এই লেভেলে অ্যাকচুয়ালি বল ফিলিংস অ্যাজ এ বেসিস ফর দি ডেভেলপমেন্ট। অবশ্যই। এবং ওইখানে আপনাকে টেকনিক্যাল ইনফরমেশনগুলো দিতে হবে যে কীভাবে অ্যাকচুয়ালি বলে কন্ট্যাক্ট করতে হয়, ফার্ম অ্যাঙ্কেল জয়েন্ট কীভাবে রাখতে হবে, নন কিকিং ফুট কী কোথা থাকতে হবে। এবং এই টেকনিক্যাল এক্সপার্টাইজ এটা আপনাকে নিজেকে নিজে ডেভেলপ করতে হবে। কোনো কোর্সে আপনি সব কিছু শিখতে পারবেন না, 12 দিনের একটা কোর্সে আপনি সব শিখবেন না। তারপরে হচ্ছে যে অ্যাকচুয়ালি ওই ম্যানুয়ালটা আপনাকে পড়া, এবং আপনি নিজেকে অ্যাকচুয়ালি কোথায় দেখতে চান বিং এ কোচ হিসেবে, যে আপনার যত মেধা এবং উইজডম এটা যদি আপনি ডেভেলপ করতে পারেন, দেন আপনি অ্যাকচুয়ালি সার্ভ করতে পারবেন দেশকে, আপনি যেখানেই কাজ করেন না কেন, আইদার গ্রাসরুট অর ইয়থ ডেভেলপমেন্ট সিস্টেমে। তো আমাদের এই ইয়থ ডেভেলপমেন্ট সিস্টেম এবং গ্রাসরুটের সঙ্গে ইন্টার রিলেটেড হচ্ছে কোচ এডুকেশন। কারণ আপনি তো সবসময় বিদেশি কোচ আনতে পারবেন না, এবং বিদেশি কোচ আপনি আনবেন 14 লক্ষ 15 লক্ষ টাকা বেতন দিবেন এদেরকে, কিন্তু আউটকামটা কি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। কিন্তু ডেফিনেটলি বিদেশি কোচ আসবে না যে তা না। আপনার এই দেশে পলপুটের মতো লোক কাজ করে গেছে, অটোফিস্টারের মতো লোক কাজ করে গেছে, এবং ইভেন আমি যদি দেখি সামিশাকের মতো লোক কাজ করে গেছে। কিন্তু আপনাকে নিজেকে নিজের এটা অবশ্যই করতে হবে। আমিও মনে করি কোচেস এডুকেশন গুরুত্বপূর্ণ। আপনাদের দুজনকে ধন্যবাদ, সময় স্বল্পতার কারণে শেষ করতে হচ্ছে। দুজনকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম ফুটবল নিয়ে। আশা করি এই ডেভেলপমেন্ট প্রজেক্টটা সাকসেস করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এই আশা শেষ করছে আজকের আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।